উঠুক, এখানে উঠুক। কিশোরী আমেনা হত্যা মামলার প্রধান আসামি কিশোরী আমেনাকে ধর্ষণের পর হত্যা করেছিল। 1-2 মাইল রাস্তা আমরা দৌড়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। নরসিংদীর মাধুতীতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দিতে কিশোরীকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যার ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নরসিংদীতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরে গেছে, অত্যাচার বাইরে গেছে, জুলুম বাইরে গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার, যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল, এভাবে বলছে না। এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিচ্ছে যে তারা পাপই ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নরসিংদীর পাপের কারণে বাংলাদেশে আবার ভূমিকম্প। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, ভাই বিকাশ নুরু বিকাশের টাকা নিয়ে মারামারি করতো এ রাশেদ আর এদের দলের কয়েকজন। যে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে, ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে পৃথিবীর কারোর কথা চিন্তা করবে, ওরে খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারের বসায় দেশ হযরত ওমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। বিএনপি নির্বাচনে চুরি করে তারপরে ইঞ্জিনিয়ারিং করে ভোটে জিতেছে, এটা বাংলাদেশের মানুষ সবাই দেখেছে। আপনারা এখন যেই সুরে কথা বলেন, আওয়ামী লীগ 2014 সালের নির্বাচনে যা করেছে, 2014 সালে তো আমি নিজেই বাংলাদেশেই ছিলাম। সেই 2014 সালে আমার সেই ভিডিও এখনও ইউটিউবে নিশ্চয়ই আপনারা দেখেন। আমি দৌড়ে দৌড়ে তারপরে এই জাল ভোট এগুলোকে ধরার কারণে আওয়ামী লীগের লোকজন আমার উপরে চড়াও হয়, ডিজিএফআই আমাকে নিয়ে যায়, তার প্রেক্ষিতে মামলা খায়, দেশ ছাড়ি। এরকম পরে নির্বাচনগুলো 18, 24 এগুলোতে সেই একই কাজ হয়েছে। মানে পার্থক্য শুধু ছিল যে সাংবাদিকরা দেশে ছিল সেগুলো সরকারের মতো করে কাজ করেছে, ডিজিএফআই যেভাবে চেয়েছে তারা সেভাবে খবর করেছে, নিউজ হয়েছে। 2-1টা খবর এসেছে কারচুপি এগুলোতে কোনো সমস্যা নেই, তারা ক্ষমতায় ছিল। তো আপনাদের এইবারের যেরকম আপনারা যেটা করেছেন করে যেভাবে কথা বলছেন, আওয়ামী লীগ ঠিক একই সুরেই কথা বলতো। নির্বাচন সুষ্ঠু হয়েছে, ইনক্লুসিভ নির্বাচন হয়েছে, ফেয়ার নির্বাচন হয়েছে। তারপরে সাদা লোক ভাড়া করে নিয়ে যায় এই সজীব ওয়াজেদ 5,500 জয়, সে আপনার নিউজ করাইতো মিডিয়াকে দিয়ে, অমুক দেশের প্রতিনিধি, অমুক দেশের পর্যবেক্ষক, তিনি বলেছেন নির্বাচন সম্পূর্ণ সুষ্ঠু হয়েছে। তো আপনারা এখন এবারে নির্বাচনে যেটা করেছেন, মানে দেখতে তো সুষ্ঠুই মনে হয়েছে, সারাদিন সুন্দরভাবে ভোট হয়েছে। তারপরেও বিচ্ছিন্নভাবে তো সারা দেশে হয়েছে, এটা আমি মনে করি 300 আসনে ইসোকে। কিন্তু এর পরে সন্ধ্যার পরে যখন রেজাল্ট দেওয়া শুরু হলো, আপনারা যেই প্রক্রিয়াতে আপনারা জিতে এসেছেন, এটা জামাত ইসলামী শুধু আপনাদেরকে দয়া করে তারপরে দিয়েছে, এই জন্য আপনারা জিতে এসেছেন। জামাত ইসলামের আপনি মনে করেন না যে এইটুক ক্ষমতা ছিল না যে পাটোয়ারির এখানে রাত 3টা 4টা পর্যন্ত আপনারা নাটক করলেন, অনেক জায়গায় সকাল 8টা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাটাছেড়া করে তারপরে আপনারা ক্ষমতায় এসেছেন। আর জামাত ইসলামী চাইলে এটা নিয়ে গ্যাঞ্জাম করতে পারতো না, এইটুক লোক বলতে নাই, অবশ্যই আছে, তারা করে নাই। এখনও ডক্টর শফিকুর রহমানকে আমি খুব সম্মান করি, কিন্তু ওনার প্রতি আমার অনেক ক্ষোভও আছে। উনি খুব সহজে মানুষকে ক্ষমা করে দেন, এটা কিন্তু আমি পছন্দ করি না। বাট উনি ওনার যেটা চরিত্র উনি সেটাই করবেন, ওনার ব্যাপার। তো উনি এখনও ক্ষমা করে যাচ্ছেন, তো সমস্যা নাই। আপনাদেরকে যেই সুযোগটা দেওয়া হচ্ছে, হতে পারে উনি ঠিক আছেন, যে ঠিক আছে দেশের একটা খুব খারাপ পরিস্থিতি ছিল, আমরা বিএনপিকে একটু সময় দিই, উনি হয়তো ঠিক। কিন্তু আপনারা সেই সময় সুযোগ নিয়ে এই গেল যে কয়দিন হলো আপনারা ধরেন ক্ষমতায় এসেছেন, মন্ত্রিসভা গঠন করেছেন, তাও তো 15 দিনের বেশি হয়ে গেল। এর মাঝখানে আমরা বিভিন্ন নাটক দেখছি, বিরাট আকারের এক মার্টিন লুথার কিংয়ের চরিত্র অভিনয় এগুলো আমরা দেখছি। কিন্তু এর বাইরে যদি আপনি গুণগত কোনো মানের পরিবর্তন হয়েছে, গতকালকে পাবনাতে সেখানে জামাত ইসলামের জেলা সেক্রেটারি, তাকে আপনারা ধরে পিটিয়েছেন কেন? টেন্ডার জমা দিতে গিয়েছে। মানে টেন্ডার আপনারা কী চান? আপনারা ওই আগের মতো আওয়ামী লীগ যেমন করতে, আপনারা আগে ক্ষমতায় থাকাকালীন যেভাবে টেন্ডার আপনাদের লোকজন করবে, এর বাইরে কেউ দিতে পারবে না, যত টাকা ইচ্ছা তত টাকা প্রকল্পই করবেন, এইভাবে তো হবে না। এবার তো আপনি সব যদি বাদ দেন, যা দিয়েছেন জামাতকে সেটাও তো 70টা, এই 70-77টা ইয়েতে আপনি আপনার মতো করে তো চলতে পারবেন না। আপনাদেরগুলিতে আপনারা চুরি বাটপারি করেন, কিন্তু জামাত ইসলামেরগুলোতে তো তারা চুরি হইতে দিবে না। তারা তো পার্থক্যটা দেখাবে যে জামাত ইসলামের এমপিরা কীভাবে দেশ চালায় আর আপনারা কীভাবে দেশ চালায়। জামাত ইসলাম সেই টার্গেট নিয়েই কিন্তু তারা এখন চুপ করে আছে। তারা বুঝাবে যে জামাত ইসলামের দরকার। আপনারা এই 5 বছরে, মানে গত 1.5 বছরে তো পচেছেন, এই পরের 5 বছরে পচে গন্ধ হয়ে নাকের আশপাশে আনা যাবে না, এরকম এক বিএনপি হিসাবে মানুষের সামনে যায় তারপরে ভোট চাইতে হবে।
ভোট চাইতে পারবেন না। এবং 5 বছর পরে কিন্তু জামাত ইসলাম আপনাকে সেই সুযোগও দেবেন। আপনারা যেটা মনে করছেন যে আওয়ামী লীগকে নিয়ে এসে তারপরে মাঠে নামাবেন, আওয়ামী লীগকে নিয়ে এসে মাঠে নামাইলে কী হবে? আপনার ভোট কাটবে। আপনারা এই গেল 15 দিনে যেই খেলা দেখাচ্ছেন, বদির মতো একজন ইয়াবা সম্রাট, তাকে আপনারা জামিন দিয়ে দিয়েছেন। আইবি রহমান, তাও আইবি রহমান একটা মানা যায়। আইবি রহমান মানে আওয়ামী লীগ তো ওয়ান্স আওয়ামী লীগ অলওয়েজ আওয়ামী লীগ, এটা তো আর অস্বীকার করার কিছু নাই। কিন্তু তারপরেও তো এই শামীম ওসমানের মতো এরকম মানে মালখোর বখাটে ছিল না, যে কারণে তারটা মানা গেল। ওইদিকে ওই কী বলে বালিস্টার আরেক সুমন, এই বালিস্টার সুমন সে যে কথাবার্তা বলতো, জিয়াউর রহমানকে নিয়ে যেসব কথাবার্তা সে বলেছে, খালেদা জিয়ার পরিবারকে নিয়ে সে যেসব কথাবার্তা বলেছে, তার আপনারা জামিন দিলেন। সমানে টাকা খাচ্ছেন আর জামিন দিচ্ছেন, টাকা খায় জামিন দিচ্ছেন। এগুলো মানুষ চুপ করে আছে। মানুষ তো মানে আমি মনে করি যে ধরেন মানে আমি নিজে ট্রমাতে আছি ভাই, যে কি নির্বাচনের আগে কি ছিল, মানুষ ভোট দিল কোথায় আর ফলাফল গেল কার পক্ষে। নিজেও ট্রমাতে আছে, সত্যি কথা। আমার যারা আমাকে যারা ফলো করেন, আমার মতাদর্শের মানুষ যারা, কিংবা জামাত ইসলামের যেসব লোকজন আছে, এনসিপির যেসব লোকজন আছে, সাধারণ মানুষ, সুইং ভোটার, নর্মাল ভোটার, নিউট্রাল ভোটার, যারা যারা আছে, কেউ মানতে পারে না এটা। তারপরেও হাসিনা নাই, আমরা এটাতে সন্তুষ্ট। এবং তারেক রহমানের কাছে আমার নিজেরও প্রত্যাশা আছে। আমি গত 1.5 বছরও কিন্তু অনেকগুলো ভিডিওতে এই কথাটা বলেছি যে তারেক রহমানের আমি শুনেছি যে তার কিছু ভালো কিছু উদ্দেশ্য আছে। সে বলেছে না যে প্ল্যান আছে, তার কিছু প্ল্যান আছে, ওইটাও আমি জানি। তো তিনি যে মন্ত্রিসভা গঠন করেছেন, ওই যে ইকবাল হাসান মাহমুদ টুকু, এ হইল আগের বার এই যে তারেক রহমানকে খাম্বা তারেক বলা হয়, এই খাম্বা তারেক তো তারেক রহমানের কারণে নেই, এর কারণে হয়েছে। বিদ্যুৎ খাতের যত লুটপাট, বিদ্যুৎ খাতের অনুন্নয়ন, বিদ্যুতের ঘাটতি, বিদ্যুৎ বিভ্রান্তি, মানুষকে বিদ্যুৎ না দিয়ে কষ্ট দেয়া, সব কিছু এই টুকটুকু তখন জ্বালানি মন্ত্রী ছিল। সেই লোকটাকে আপনি এবার ফুল মন্ত্রী করে এই মন্ত্রণালয়ে দিলেন। চোর বাটপার, এই যে বিকাশ নুরু, আরে ভাই বিকাশ নুরু বিকাশে টাকা নিয়ে মারামারি করতো এ রাশেদ আর এদের দলের কয়েকজন। যে বিকাশ নুরুরে আপনি যেখানে দিয়েছেন ও তো আরও চুরি করবে, ওর জীবনে তো এই জায়গা দেখে নাই। ও এখন এখান থেকে চুরি লুটপাট করে পৃথিবীর কারোর কথা চিন্তা করবে, ওরা খালি পকেটে যে যা দেয় ওইটা নিয়ে ও ইয়েতে থাকবে আর কি। ওর ভাই হচ্ছে গিয়ে ওই যে দুবাইতে ব্যবসা দিয়েছে, কাতারে ব্যবসা করে, গাড়ির শোরুম, বুঝেন আপনি কত টাকা কামিয়েছে তারা। এই গেল 1.5 বছরও যে পরিমাণে টাকা কামিয়েছে, এখন আবার দিয়েছেন এখানে, কেন কামাবে? তো এই ছাগল দিয়ে তো হাল চাষ হবে না। চোর বাটপারে বসায় দেশ হযরত ওমরের মতো শাসন ব্যবস্থা করবেন, এটা তো সম্ভব না। তারপরে আপনারা আপনার পাশা আপনি যা দেওয়া মনে চায় আপনারা কাটেন, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু 15টা দিন যায় নাই, পত্রিকার পাতা যেইটুকু সাংবাদিকদের স্বাধীনতা আছে, আপনাদের গৃহপালিত, আপনাদের ডিজিএফআই শোনার নিউজই করে, তারপরেও যেইটুকু এসছে এখন পর্যন্ত, প্রতিটা দিন বিএনপির ছাত্রদল, বিএনপির যুবদল, বিএনপি, এই যে নরসিংদীতে সব শেষ যে ঘটনাটা ঘটলো, দেখেন একটা নারীকে সেখানে নুরা নামে একটা লোক, সে 15 দিন আগে তার লোকজন নিয়ে তার ধর্ষণ করেছে। সেটা নিয়ে ওইখানকার ওয়ার্ডের বিএনপির নেতা আহমদ আলী দেওয়ান, এই যে নরসিংদীর মাধবদীর, তার কাছে বিচার দিয়েছে। সেই আহমদ আলী দেওয়ান সে তো বিচার করেই নাই, তার ছেলে ইমরান দেওয়ান সহ আরও 5-6 জন মিলে তারা নিয়ে আবার ধর্ষণ করে আবার হত্যা করা হয়েছে, তার লাশ পাওয়া গিয়েছে এখন। আরে ভাই এটা কি ফাজলামির জায়গা নাকি? মানে দেশে আইন বিচার শাসন কোনো কিছু নাই, খালি মানে ভাব নিয়ে বিশাল আকারের মানে ক্ষমতা আছে, এরকম ক্ষমতা করে তারপরে আপনি যদি মানে ইয়ে করতে যান, হাসিনার মতো দেশ চালাইতে যান, বিরাট এক স্বরাষ্ট্রমন্ত্রী, আরে বাবার বেশি বলে মবের সন্ত্রাসী দিয়ে এটা তোর মারে এখন লাগাইছে, যে এটা কি তোর কাছে ভালো লাগে না? এটা কি ইয়ে হয়েছে নাকি? এই যারা আজকে এগুলির মব বলে, তোদের মাদেরকে তো এখন মানে এই যে এটা দিয়ে লাগানোটারে কি মব বলবি না? তোর মারে কি বলবি বল, আমার এটা কি জিনিসটা কি? ওরা মব, আরে বাবা জুলাইতে পোলাপান যা করছে মব, 32 ভাঙা মব, প্রথম আলোরে জয় বাংলা করা মব, এগুলি হলো মব। আর ওনারা চাঁদাবাজি করবে, ধান্দাবাজি, মানুষের রেপ করে মেরে ফেলবে, এগুলো হচ্ছে গিয়ে জাস্টিস। ওনারা এমনি দেশ চালাইতে যায়। ভাই মানুষ শেখ হাসিনার আমলে নাই, এটা মনে করেন। জাস্ট আপনার খুব ইমিডিয়েট পাস্ট, অল্প কিছুদিন, বেশি দিন হয়নি ভাই, আপনার এই দেশের মানুষ কিন্তু এগুলো মানে নাই। আপনি এত ক্ষমতাশালী কোনো কিছু হয়ে যান নাই। এই বিএনপির আমরা চিনি, বহুদিন থেকে চিনি, বয়স তো কম হলো না। আপনাদের সেই শাসন আমল দেখছি, আপনাদের বিরোধী দল দেখছি, এবারও দেখবো ইনশাআল্লাহ যদি বাঁচায় রাখে। তো আপনারা কি শিখতে পারেন? এক বালু ট্রাক দিয়ে আমরা দেখছি এই দেশে কত কিছু উল্টায় ফেলতে পারেন। আপনারা এই 28শে অক্টোবর জামাত শিবিরের লোকজনরা আপনারা এখানে মার খাওয়ায় তারপর আপনারা পালাইছিলেন। ইয়ের রাতে আমি নিজে বসা, এই ঘটনা তো আমার নিজের চোখে দেখা, আপনার শাপলা চত্বরের ঘটনায় খালেদা জিয়া নিজে ঘোষণা দিয়েছে যে সবাই নেমে আসো। এই আজকে চান্দা আব্বাস নামে নাই, তখনকার সাদেক হোসেন খোকা চান্দা আব্বাস, দুইটার মধ্যে ছিল গ্যাঞ্জাম, এই দুই গুতাগুতি করে এও নামে নেই ও নামে নেই। মাঝখান দিয়ে হেফাজতের লোকগুলো মার খেয়েছে। 28শে অক্টোবর 2006 জামাত শিবিরের লোকগুলো সেখানে মার খেয়েছে, ওদেরকে পিটিয়ে তারপরে লাশের উপরে নৃত্য করেছে আওয়ামী লীগ। আমরা বিএনপিতে চিনি না? বিএনপি কত শক্তিশালী। আপনারা জামাত ইসলাম এখন ক্ষমতায় নাই না, ফু দিলে উড়া যাবেন। জামাত যদি ফু দেয় উড়া যাবেন আপনারা। খালি জামাত ইসলাম দায়িত্বশীলতার প্রমাণ দিচ্ছে, তারা দেশে আওয়ামী লীগ ইন্ডিয়ারে আবার ফের সেই জায়গায় আসতেন, এই জন্য জামাত চুপ করে আছে। আপনারা যদি সেই আওয়ামী লীগের মতোই করেন, জামাত ইসলাম বেশি দিন চুপ করে থাকবে না। এবং জামাত যদি চুপ করে থাকেও, এই দেশের মানুষ কিন্তু চুপ করে থাকবে না, এটা মাথায় রেখেন। অতএব খুব ভালোভাবে বলি ভাই, আপনাদেরকে আমরা সময় দিচ্ছি, আমরা কিন্তু সমালোচনা এখন করছি না তেমন একটা। আমরা চাই বিএনপি 5 বছর দেশ চালাক,
সুন্দর করে চালাক। বাংলাদেশ তো আর মানে একদম ফেরেস্তা দিয়ে চালানো যাবে না, চুরি বাটপারি করবেন, কিন্তু চুরির কথা শুনবেন, শোনার পরে বিচার করবেন না। সেই পুলিশরা আগের মতো করে করবেন, তারপরে আপনার চুরি করার জন্য টেন্ডারবাজি করবেন ওপেনে। আগের সেই একই সিস্টেমে দেশ চলবে, সরকার চলবে। এই জন্য ভাই 2,000 মানুষ 2,500 মানুষ মারা যায়নি। অতএব খুব সাবধানে। বিএনপি গত কয়েকদিনে যদি আমরা পত্রিকার নিউজগুলো যদি খালি দেখি, প্রতিটা দিন আপনারা যা করছেন তার উপরে এসে আবার আওয়ামী লীগের লোকজনকে ছেড়ে দিচ্ছেন। এই সমন্বয়ক এরে কোপায় ওরে কোপায়, এগুলো নিয়ে নিউজও হচ্ছে না। এবং আমি খুব আশ্চর্য হচ্ছি যে এনসিপির পোলাপানগুলো চুপ। তাদের এনসিপির বড় নেতা যারা, তারা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তাদের সমন্বয়ক মোহাম্মদপুরে একটা ছেলেরে কুপিয়েছে, এদিন মৎস্য ভবনের সামনে আরেকটা ছেলেরে কুপিয়েছে। এটা নিয়ে নিউজই, ওদের ফেসবুকে একটা পোস্টও করে নেই ওরা। এইভাবে মানে করে তারপরে চলছে। এই ফাঁকে আপনারা আওয়ামী লীগের লোকজনকে সমানে জামিন দিয়ে বের করে দিচ্ছেন। প্রতিদিন দলে দলে মানুষ বের হচ্ছে জেলখানা থেকে, শুনছি। তো আমরা চুপ করে আসছি যে কেন? আপনারা যদি ভালো মনে করেন, আপনাদের যদি সমস্যা না হয়, আওয়ামী লীগ বের হলে তো জামাতের সমস্যা না। জামাত বাংলাদেশে থাকবে, জামাতকে আপনি সরাইতে পারবেন না। জামাত যেখানে এসে আল্লাহ যদি চাই এটা সামনের দিকে যাবে, এবং সেটা মানুষ প্রমাণ করে দিয়েছে যে বাংলাদেশের মানুষ জামাতকে পছন্দ করে, তাদেরকে বিশ্বাস করে, তারা সামনেই যাবে। সামনে আপনারা মুক্তিযোদ্ধার চেতনার দল না, আওয়ামী লীগ কিন্তু মুক্তিযোদ্ধার মূল মানে মালিক, কিন্তু এই 54 বছরে নিজেদেরকে ওই জায়গায় নিয়ে গিয়েছে। তারা ইতিহাস পুরোটা তাদের মতো করে তৈরি করেছে। এখানে আপনি যত কিছুই প্রমাণ করতে যান, সব শেষ যেটা প্রমাণ করতে পারবেন, জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিল। তো জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা, সেই ইতিহাস তো শেখ মুজিব হলো স্বাধীনতার স্থপতি, পিতা। তা আপনি সেখানে শিশু, আপনি সেই পিতার শিশু হয়ে আপনি তো রাস্তায় থাকতে পারবেন না। সো আওয়ামী লীগ থাকবে যদি আপনি স্বাধীনতার চেতনাধারী হইতে চান, আর জামাত থাকবে। সো আপনাকে ডিসাইড করতে হবে আপনি থাকবেন না আওয়ামী লীগ থাকবে। যদি আওয়ামী লীগকে নিয়ে আসেন, এটা জামাতের কোনো সমস্যা নাই। আমি আজ থেকে সেই 6 মাস আগে জামাতের আমিরের সাথে আমার এখানে দেখা হয়, আমি বলেছিলাম যে ভাই আমি আপনার একটা বেয়াদবি না নিলে একটা রিকোয়েস্ট করবো। হ্যাঁ, কি? আমার হচ্ছে আওয়ামী লীগকে এবার নির্বাচনে আসতে দেন। উনি সোফায় আমরা দুজন পাশাপাশি বসে, উনি পা উঠে, কেন ইলিয়াস, কেন কি? আমি বললাম এই যদি নাকি এদেরকে আনেন, এদের ভোট কিন্তু বিএনপিকে দিবে, এদেরকে আসতে দেন, 2 দলে ভাগ হবে, মাঝখান দিয়ে আপনারা ক্ষমতায় যাবেন। তো এটা হবে সামনে 5 বছর পরে, আনতে আসতে দেন আওয়ামী লীগ। আমরা চাই আওয়ামী লীগ ক্ষমতা এই নির্বাচনে আসুক। আওয়ামী লীগ নির্বাচনে 10 বছর পরে আইসা মানুষ সেই 1971 সাল 74 সালে নাই, এখন সব ইউটিউবে ফেসবুকে সব ডকুমেন্টস এভিডেন্স একদম ভিজুয়াল মিডিয়াতে প্রমাণ আছে। এগুলো মানুষ দেখেছে, মানুষ সেই আই উইটনেস সবাই, তারা জানে, তারা নৌকায় যায় ভোট দিবে, এটা মনে করার। এবার যে ভোট আপনারা যা পেয়েছেন, চুরি না করে যেটা পেয়েছেন, এটা আপনারা আওয়ামী লীগ সব মিলায় সেটা। আর আপনারা কতটুকু পেয়েছেন ভোট জানেন? আপনারা 20% আসন পেয়েছেন। কেন বললাম? কারণ 20% না ভোট না, ওই 20% না ভোট আপনার, আর হা ভোটের 80% পুরোটা দাঁড়িপাল্লার ভোট ছিল। তো এটার এই যে বট মট বলে, বট যদি হয় তো বট তো বটই, বট হইয়া ভোটের কি ইকুয়েশন কি? ভোট যে সারা দেশের ভোটের পার্সেন্টেজ করে কি হয়েছে, 37% ভোট পেয়েছে জামাত ইসলাম। বাংলাদেশে 37% বট, এটা বট যা ভোট দিয়ে আসছে। সো এই নিয়ে সন্তুষ্টি নিয়ে বসে থাকেন, আর দেশ এমনি চালাইতে চালাইতে তারপরে দেখবেন সামনে মানুষ জুতা দিয়ে তারপরে গদি থেকে নামাবে। যেভাবে দেশ চালাচ্ছেন এইভাবে দেশ চলুক। এইটা অন্তত এইবারের এই পরিস্থিতিতে এসে এইরকম নির্বাচনে একটা সরকার এসে এরকমভাবে দেশ চালাবে, এটাই দেশের মানুষ চায় নাই। অতএব ভাই আমরা এখনও বলছি, আপনাদের সময় দিতে চাই। আমরা আপনাদেরকে নিয়ে খুব খুব ঠান্ডা মাথায় আছি, একদম সময় দিচ্ছি, কোনো কথা বলছি না, নিজে নিজে কোনো মানে অনুসন্ধান করে কোনো বিষয় নিয়ে, কোনো নেতারে নিয়ে কোনো কিছু করছেও না। আপনাদের সুযোগ দিচ্ছি, আপনারা চালান। আমরা চাই বিরোধী দল একটা তো 2টা দল তো দেশে থাকবেই। আমরা চাই বেটার আওয়ামী লীগের চাইতে আপনারা থাকেন, জামাতে থাকতেন। আর জামাতরে এই যে শেষ করে দিয়ে তারপরে আওয়ামী লীগকে নিয়ে আসবেন, এটা মনে করার কোনো কারণ নাই। আপনি জামাতটা শেষ করে দিবেন, মনে করেন আপনি আবার আওয়ামী লীগের মতো নিবন্ধন সব বাতিল করে দলের একদম করে দিলেন, ব্যান করে দিলেন। আজ থেকে 15 বছর পরে যাই দেখবেন বিএনপির মহাসচিব জামাত ইসলামের রোকন। বলে রাখলাম এটা আপনারে। অতএব এদেরকে সরাইতে পারবেন, এদেরকে শেষ করতে পারবেন না। এরা দল করে পকেটে টাকা দেয়া, আর এদের দল করার মানে সত্যি হোক মিথ্যা হোক, এরা ভুল হোক আর আপনি ভুল হন, যেই ভুল হোক, এরা দল করে উপরে একজনের খুশি করানোর জন্য। এদের আপনি সরাইতে পারবেন না। যার মৃত্যুর যার ভয় নাই, যে ফাঁসি হয়ে যাবে শোনার পরেও যে এটারে রিভিউ করার জন্য রাষ্ট্রপতির কাছে যায় না, আপিলটা পর্যন্ত করে না, এই দলের আপনি সরাবেন কীভাবে? এটা সম্ভব না, এটা সরানো। আমি জামাত ইসলাম করি না ভাই, তারপরেও আমি তাদের যেই পলিসি, তাদের যেই মানে চিন্তা ভাবনা, তাদের আদর্শ, এগুলোর সম্মান না করে কিছু করার নাই। আপনি এটার বিরুদ্ধে যাইতে পারবেন না। আজকে বাংলাদেশের যেসব নারীরা পর্দা করে না, সেই নারীরাও আজকে জামাত ইসলামের পক্ষে কথা বলে, জামাত ইসলামের ভোট চায়, ওপেনে তারা মিছিলে যোগ দেয়। এটাই বাংলাদেশ, এটাই দাঁড়িপাল্লার মানে বিজয়। মুখের হাসি কায়দা নিল, মুখের হাসি কায়দা নিল। মন টন একদম খারাপ হয়ে গেছে জানেন। কারণ নসুন্দির এই ঘটনাটা মেনে নিতে কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। এখানে দেখেন একটা বিরাট বড় যুক্তি আছে। এই নসুন্দিতে দাঁড়ায়া এমন কথা বলা হয়েছিল যে দেশে পাপ বাইরা গেছে, অত্যাচার বাইরা গেছে, জুলুম বাইরা গেছে, যার জন্য ভূমিকম্প হয়েছে। বলছে না ভাই ব্রাদার যে আপনারা জানেন না কেন এখানে ভূমিকম্প হয়েছিল? এভাবে বলছে না, এবং ইঙ্গিত দিছিল যে গত সরকারের আমলে যারা ছিল সবাইকে ইঙ্গিত দিছে যে তারা পাপই ছিল, তাদের পাপের কারণে এই ভূমিকম্প। আজকে দেখেন নসুন্দির পাপের কারণে
বাংলাদেশে আবার ভূমিকম্প। হ্যাঁ, বার্মাতে হয়েছে, ওইখান থেকে এই কম্পনটা বাংলাদেশেও অনেকে ফিল করছে, আমি টের পাই নাই। যাই হোক, ভূমিকম্প হয়ে গেছে। কেন ভূমিকম্পটা হয়েছে এখন আমরা আসেন একটু মিলায়া দেখার চেষ্টা করি। এই যে নরসিংদীতে দাঁড়ায়া বলছিল পাপের কারণে ভূমিকম্প হয়, তাহলে নরসিংদীর মধ্যেই এমন একটা পাপ হইলো যে পাপের কারণে আজকে ভূমিকম্প হয়েছে। এটাই তো লজিক। এত বড় নিষ্ঠুর কাজ আমার মনে হয় আমি 2-4-5 বছরে আর চোখে পড়ে নাই। 5 জনে মিলা একটা 15 বছরের মেয়েকে, আহারে মানুষ, রোজার মাস, সংযমের মাসে, অন্য মাসে কি হবে একবার কল্পনা করেন তো। দেখেন গরিব মানুষের কিভাবে বিচার হয়। গেল কার কাছে? মেম্বারের কাছে। আর কই যাইবো বুঝছেন না, থানায় সরাসরি গেলে তো আবার মেম্বার পরে ধরে কানে ধরে জিগাইবে, বাট আমারে না জিগাইয়া ঘোড়া ডিঙ্গাইয়া ঘাস খাস, ওই জন্য আরেকটা বিপদ না, যার জন্য মেম্বারের কাছে যাইতে হয়। গ্রামের মানুষ ওই মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে আগে যায়। সরাসরি থানায় গেলে বিপদ, কোনো হেল্প পাবে না তো। কারণ কি, ওই থানা থেকে তো ওই চেয়ারম্যান মেম্বারের ফোন দিবে যে এরকম একটা মামলা আছে, ব্যাপার কি, কাদের লোক, ঘটনা কি, জানতে চাইবে। তো এইভাবেই তো সিস্টেমটা চলতেছে আমাদের দেশে। দেখেন এই লোক থানার কাছে গেল না, পুলিশের পরামর্শ নিল না, আইনের সাহায্য নিল না, নিজেই বিচার করলো। কারণ ওই যে নুরা গ্যাং যারা রেপ করছে, হ্যাঁ ভাই, গ্যাং রেপ হয়েছে তো, এটা যারা রেপ করছে তারা তো তাদেরই দলের লোক, কাছের লোক, ভাগনা ভাতিজা, আপন লোক। নির্বাচনের সময় বহু পরিশ্রম করছে, এখন ওরা ওই হানিমুন পিরিয়ড মনে কইরা এই কাজ করছে। এখন কি করবে বলেন? ধামা চাপা দেওয়ার জন্য টাকা পয়সার লেনদেন হয়েছে, ধমক দিছে, বাড়িতে পাঠায় দিছে। আবার বিচারের রায়ের মধ্যে দেখেন কত নিষ্ঠুর মানুষ, যার উপরে জুলুম হইলো তাদেরকে বললো তোমরা আর এই এলাকায় থাকতে পারবে না, অন্য এলাকায় চলে যাও। ওনারা এখানে ভাড়া থাকতো, কিন্তু যারা রেপ করলো তারা তাদের ঘরে ঘুমাইতে পারবে আরামে, তারা এলাকায় থাকতে পারবে, এরকম একটা রায় দিল। এবং ওই বাপকে বইলা দিল তোমার মেয়েকে আর বাসায় রাখো না, তার খালার বাসায় পাঠিয়ে দিও, নাহলে এরকম ঘটনা আবার ঘটতে পারে। ভয় দেখাইছে। ওই লোক আবার দেখেন কতটা বেকুব, মানে তার বাপটা সৎ বাপ, সে সারাদিন গেল, দিনের বেলায় না যায় সন্ধ্যার আগে ওই মেয়েটিকে নিয়ে, মেয়েটির নাম আমেনা, হ্যাঁ আমেনা, তাকে নিয়ে রওনা দিছে। ওই নুরার গ্যাং সন্ধ্যার সময় আবার পথে তাদেরকে বাধা দিল, আটকাইলো, ছুরি ধরলো, তারপরে মেয়েটিকে নিয়ে চইলা গেল। লোকটা আবার দৌড়াইলো তার বউকে, ছেলেকে নিয়ে আবার মেম্বারের কাছে, সারা রাত খোঁজাখুঁজি, সকালবেলায় সর্ষা খেতে মেয়েটির লাশ পাওয়া গেল। আসামি ধরা পড়ছে কয়েকজন, 4-5 জন ধরা পড়ছে। কিন্তু ঘটনাটা ভাইরাল হওয়ার পর সবাই সামনে আসছে। এই রেপটা কিন্তু আরেকবার হয়েছে। এই মেয়েটা একা একা সন্ধ্যা বাসায় ফিরতেছিল, তাকে ধইরা নিয়ে রেপ করছে। তারপরে আবার এই সেকেন্ড টাইম বাপের কাছ থেকে কাইরা নিয়ে রেপ কইরা মাইরা ফেলাইছে। কত বড় নিষ্ঠুর ঘটনা! এই নিষ্ঠুর ঘটনার জন্য, এত বড় পাপের জন্য ভূমিকম্প তো হইতেই পারে, তাই না? লজিক আছে কথার মধ্যে। কিন্তু সময়টা কাদের হাতে? সময়টা তো ওনাদের হাতে, যারা বলছিল পাপের কারণে এই দেশে ভূমিকম্প হয়। তার মানে ওনারা তো পাপটা রুইখা দিবে। এখন পাপটা যদি না রুইখা দিতে পারে, এই ভূমিকম্প যদি আবার হয়, চরম আকার ধারণ করে, তাহলে তো পুরো বাংলাদেশই শেষ হয়ে যাবে ভাই। পুরানা যত বিল্ডিং আছে সব পইরা যায়, লক্ষ লক্ষ মানুষের প্রাণহানি হবে। তার মানে কি জানেন? এই মুহূর্তে পাপ কমাইতে হবে, পাপ বন্ধ করতে হবে। কিন্তু বন্ধ হবে কি? না ভাই, হবে না। সিস্টেমের কারণে হবে না। আপনাদের মনে আছে আসিয়ার কথা? নামটা কি আমি ঠিক বললাম জানি না, মনে নাই, মনে হয় আসিয়া। ওই যে তার শ্বশুর রেপ করছিল, বোনের সাথে দেখা করতে গেছিল, মেয়েটা ব্লেড দিয়া ছিঁড়ে ফেলছিল, মনে নাই? তখন আসিফ নজরুল সাহেব আইসার সামনে বলছিল আপনারা চিন্তা করেন না, 3 মাস সময় নিছিল, 3 মাসের মধ্যে বিচার কইরা দেখায় দিবে। 3 মাস 6 মাস চলে গেছে। আমরা কি জানি ওই শ্বশুরের কি অবস্থা? এখন ফাঁসি হয়ে গেছে, না সেলের মধ্যে আছে, না বাইরে আছে, কোথায় আছে আমরা জানি না। কারণ পত্রপত্রিকায় এসব নিউজ হয় না। কোন নিউজটা হয় জানেন? যখন ঘটনা ঘটে। এখন এই তাজা খবরটা ছড়াই দিতে পারলে মানুষ দেখবে, ভিউ হবে। আর ওইটা যখন আদালতে চলে যাবে, বিচারে চলে যাবে, কোন দিন রায় হবে না হবে ওই খোঁজ খবর নেওয়ার সময় আছে নাকি আমাদের দেশের সাংবাদিকের? নাই। আর ওই ঘটনা কোনো আলোচনায় আসবে না, পত্রিকার সেকেন্ড পাতায়, লাস্ট পাতায় লেখা হবে। কারণ কি জানেন? প্রতিদিনই তো নতুন নতুন ঘটনা ঘটতেছে, তাদের দোষ দেওয়া লাভ নাই। প্রতিদিনই এমন ঘটনা ঘটতেছে, ওই পুরনো ঘটনার ইতিহাস আর কেউ মনে রাখতে পারতেছি না। আমরা আসিয়ার কথা ভুলা গেছি। এই যে আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করতেছি, সেটাও কিন্তু ভুলা যাব। হ্যাঁ ভাই, সেটাও ভুলা যাব। কারণ এই আদালতে যাওয়ার পর এখানে আইনের ফাঁক টাক দিয়া দেখবেন একদিন এরও বাইরে হয়ে যাবে। আমরা কেউ জানুম না, টেরও পাবো না। ঠিক যেমন ভাবে টের পাচ্ছে না জালিমরা, যারা জুলুম করতেছে। কারণ তারা তো দেখতেছে দৌড়, খালি ধরার সময় তো দেখি, তারপরে জেলে যায়। আর জেলে খোঁজ খবর নিয়ে দেখছে বাইরে থেকে ওইখানেই ভালো থাকা যায়, যদি মাল পানি থাকে। হ্যাঁ ভাই, দল তো সাপ্লাই দেয়, তার দলের কর্মী আটকা পড়ছে জেলে, ওই নেতারা টাকা সাপ্লাই দেয়, ওই টাকা দিয়ে ওইখানে রাজত্ব করে। তার মানে তারা দেখছে যে যদি ধরাও পড়ি আকাম কইরা ওই জেলে নিয়ে যাবো, জেলে গেলে ওইখানে টাকা পয়সা দিয়া কিছুদিন থাকুন ভালো, আবার বাইরে চলে আসুন, আইসা আবার ওই আকামটা করুন। আপনাদের মনে আছে ওই যে আমাদের হাদিকে কারা মারলো? আমাদের হাদিকে কে মারলো? ওই ছেলেটাও কিন্তু ভাই অস্ত্র ব্যবসার সাথে জড়িত ছিল, ওর কিন্তু জেল হয়ে গেছিল বহুদিনের, কিন্তু ওই যে আইনের ফাঁক দিয়ে আবার বাইর কইরা দিছে।
কি করতে পারবেন? আর বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে দেখেন মাফিয়ারা তারে কিনা নিছে বিরাট অঙ্কের টাকা দিয়া। আমরা হাদিকে হারাইলাম, এরকম অনেক হাদিকে হারাইতে হবে সিস্টেমের কারণে। কারণ আইনের মধ্যে ওই ফাঁক ফোকরগুলো আছে তো ভাই। আইন যতই আপনি টাইট দেন না কেন, ফাঁক খুঁজা বাই করে নেওয়ার লোক তো আছে। কারণ কি জানেন, পক্ষে এবং বিপক্ষে দুই দলেরই তো উকিল থাকে। আর উকিলরা কেমন হয় সেটা তো আপনারা জানেন। ওনাদের বুদ্ধির কিন্তু সীমা নাই ভাই, সীমা নাই। যুক্তি তর্ক এমন একটা জিনিস যেটা দিয়ে আপনি সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে দিতে পারবেন। আর পৃথিবীর সমস্ত যুক্তি তর্কই কিন্তু আমার নিজের জন্য অথবা আমার মক্কেলের জন্য। ধরেন কাঠগড়ায় দাঁড় করায় দিলেন দুজনকে, একজন গোসল করে প্রতিদিন পাক পবিত্র থাকে, আরেকজন বহুদিন যাবৎ গোসল করে না, অপরিষ্কার থাকে। এখন দেখেন বিচারকের সামনে যদি একজন উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এই তোমরা দুজনের মধ্যে কে গোসল করতে চাও, তাহলে দেখেন এখানে কিন্তু যে প্রতিদিন গোসল করতে চায় সে বলবে আমি গোসল করতে চাই। এটাই তো স্বাভাবিক, তাই না? যখনই সে বলবে আমি গোসল করতে চাই, কে যে প্রতিদিন গোসল করে, তখন সে উকিল বলবে আপনি তো প্রতিদিনই গোসল করেন, আপনি একদিন গোসল না করলে কি যায় আসে? আর এই লোকটি অনেক দিন যাবৎ গোসল করে নাই, গোসল করার সুযোগ পায় নাই, তার শরীরে ঘা হয়ে গেছে, সে গরিব মানুষ, তার গোসল করা উচিত এই মুহূর্তে। মাননীয় আদালত দেখেন যুক্তি দিয়া বুঝাই দিল না যে তার গোসল করা উচিত, কিন্তু যে লোকটা প্রতিদিন গোসল করে তাকে মিথ্যা প্রমাণ করে দিল। এখন দেখেন আবার যদি ওই উকিল ওই দুজনকে জিজ্ঞেস করে, এবার বলেন আপনারা কে গোসল করতে চান, এখন স্বাভাবিকভাবে যে কখনো গোসল করে না সে তো বলবে আমি গোসল করতে চাই। তখন উকিল বলবে মাননীয় আদালত ও মিথ্যা বলতেছে, ভুল বলতেছে, কারণ ওর তো গোসল করারই অভ্যাস নাই, ও এভাবেই থাকার অভ্যাস, নোংরা, ও কেন গোসল করতে চাইবে? গোসল করার দরকার এই লোকটা পাক পবিত্র থাকে, নামাজ কলমা পড়ে, এর গোসল করার দরকার বলে দেখেন ওই লোকটার আবার ভুল প্রমাণ করে দিল। এবার দেখেন ওই উকিল যদি আবার জিজ্ঞাসা করে, এবার বলেন আপনারা কে কে গোসল করতে চান, এখন যদি দুজনই একসাথে বলে আমরা দুজনই গোসল করতে চাই, তখন এই উকিল কি বলবে জানেন? মাননীয় আদালত দেখেন এর তো গোসল করার অভ্যাস নাই, এ অযথা গোসল করতে চাইতেছে, আদালতের সময় নষ্ট করতেছে। আর এই যে গোসল করতে চাইতেছে, যে প্রতিদিন গোসল করে, ও একদিন গোসল না করলে কি যায় আসে? আদালতের মূল্যবান সময় নষ্ট করার জন্য এই যুক্তি দাঁড় করাইছে, এই কথা বলতেছে, এটা তো মাননীয় আদালত মেনে নেওয়া যায় না। দেখছেন আবার দুজনকেই ভুল প্রমাণ করে দিল। এইভাবেই এই আদালতে এই মামলাগুলো চলতে থাকে। দেখবেন এই নসুন্দির এই মামলাটাও না ঠিক এইভাবেই চলতে থাকবে। কেউ এসে ভুল প্রমাণ করবে, কেউ এসে সত্য প্রমাণ করবে, এর মধ্যে বহুদিন চলে যাবে, আমরা ভুলা যাবো। এভাবেই এই দেশটা চলতেছে, কিন্তু হ্যাঁ ভাই এভাবেই চলতেছে। দেখেন না 16 বছরের সমস্ত কাহিনী ভুলা গিয়া এখন 18 মাসের কাহিনী সামনে নিয়ে আসলাম, বছর ভুলা গেলাম, মাস সামনে নিয়ে আসলাম। আমরা ভুলা গেলাম 69% মানুষ, দেশের 69% মানুষ সংস্কারের পক্ষে ছিল। হ্যাঁ ভাই এই যে আদালতের যে সিস্টেম কইলাম, এরকম সিস্টেম সব জায়গায় আছে। এই সমস্ত সিস্টেম ভাঙ্গা ছিড়া নতুন একটা সিস্টেমের জন্যই তো সংস্কার করা হয়েছিল। আমাদেরকে স্বপ্ন দেখানো হয়েছিল যে আমরা নতুন কিছু পাইতে যাচ্ছি। আমরাও হুমড়ি খায় বললাম, আমরা তো ভোট দিলাম ভাই, 69% মানুষ ভোট দিল হ্যাঁ পক্ষে, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশের পক্ষে, সংস্কারের পক্ষে। কিন্তু ক্ষমতা চলে গেল, কিন্তু 39% ভোট যারা পাইছে তাদের হাতে, ধরে নেন ওনারা 40% পাইছে, ওনাদের হাতে চলে গেল দেশের দায়িত্ব। আর 69% মানুষ যে সংস্কার চাইলো, দুর্নীতি মুক্ত একটা বাংলাদেশ চাইলো, পুরনো সিস্টেম ভাঙ্গা নতুন সিস্টেমে নতুন একটা বাংলাদেশ চাইলো, সেটার তো কিছু হইলো না। একই জায়গায় তো আমরা রয়ে গেলাম। 69% মানুষকে অসম্মান কইরা, বেজ্জতি কইরা, তাদের ভোটের মর্যাদা না দিয়া ভাই, হ্যাঁ ভাই কোনো মর্যাদা দেওয়া হইলো না। এভাবে অসম্মান কইরা যদি মনে করেন যে আপনারা খুব একটা ভালো কাজ করছেন, আমার মনে হয় না এটা ভালো কাজ না। আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আপনারা যে সুপ্পু সাহেবকে হিরো বানায় দিলেন এবং এই মিডিয়াকে কাজে লাগাইয়া ডক্টর ইনুস স্যারকে ভিলেন বানায় দিলেন, চিন্তা করছেন হিরো হয়ে গেল ভিলেন আর ভিলেন হয়ে গেল হিরো। এটাই হলো পরিবর্তন, এটাই হলো নতুন প্ল্যান, এটাই হলো নতুন বাংলাদেশ, তাই না? কিন্তু চালায়া যান, পাপ বাড়েন না, পাপ আর জুলুম বাইরে গেলে ভূমিকম্প হবে। ভূমিকম্প, ভূমিকম্প কোথায় হয়েছিল? নরসিংদীতে। ওই নরসিংদীর পাপের কারণে দেখবেন আবার ভূমিকম্প হইতে পারে। যাই হোক, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলে যায়। দেখেন একজন নেতাকে দেখলাম, ছাত্র নেতা, ওনার নাম বলতো রাকিব। হ্যাঁ ভাই রাকিব সাহেব, দেখেন আপনি তো ভাই বয়স হয়েছে, ভাই আপনার বয়স হয়েছে, তারপরেও আপনি ছাত্র। যাই হোক, এভাবে গাড়ির পিছনে দৌড়ায়েন না। জামাত ইসলামী কি জিনিস বিএনপি এবার টের পাবে। জামাত এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়। জামাত ইসলামী লড়াই চালিয়ে যাচ্ছে। হ্যাঁ, এক অসম প্রতিকূলতার মধ্যেও জামাত লড়াই চালিয়ে যাচ্ছে এবং অপ্রত্যাশিত নজিরবিহীন অবিশ্বাস্য ফলাফল আসতে পারে। ভোটের ফলাফল পাল্টে জামাতের আসন সংখ্যা বাড়লেও বাড়তে পারে। দর্শক আপনারা জানেন নির্বাচনে কারচুপি হয়েছে, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে। এই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে কারা? বিএনপি, ভারত, যুক্তরাষ্ট্র, ডিপ স্টেট, একটা নেক্সাস। এর বিরুদ্ধে লড়াই করা অত্যন্ত কঠিন। বাংলাদেশের ইতিহাসে অসংখ্যবার রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, কিন্তু সেই ইঞ্জিনিয়ার্ড ফলাফল পাল্টে সঠিক ফলাফল বের করা, এটার নজির খুব কম। তবে দু একটা ঘটনা আছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচন কিংবা মেম্বার নির্বাচন, এগুলোর ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে 2 বছর পর, 2.5 বছর পর, এমনকি 5 বছর পর হলেও সঠিক ফলাফল কোর্টের রায়ের মাধ্যমে এসেছে। তো জামাত এখন সেই পথে হাঁটছে। আপনারা জানেন যে ভয়াবহ রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিশেষ করে ঢাকার বেশ কয়েকটা আসনে। এটা একদম ওপেন সিক্রেট বিষয় যে কিভাবে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে, ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, বিএনপি প্রার্থীদেরকে জিতিয়ে দেওয়া হয়েছে, অল্প ব্যবধানে জামাত প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে এবং
জামাত এক্ষেত্রে অনেকটা অসহায় ছিল, প্রতিবাদ করার সুযোগ ছিল না। কারণ এমন সময় ফলাফল ঘোষণা বন্ধ করে দিয়ে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, যে সময় জামাতের সামনে ডিপ স্টেট, পিছনে ভারত যুক্তরাষ্ট্র, ডানে মিডিয়া, বামে অশুভ শক্তি, কিছু করার ছিল না। এবং তড়িঘড়ি করে নির্বাচন কমিশন গেজেট প্রকাশ করে দিয়েছে, কোনো আপত্তি জানানোর সুযোগ তারা রাখেনি। কিন্তু জামাত দমে যাওয়ার পাত্র নয়, বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে, আর আইনি লড়াই জামাত চালিয়ে যাচ্ছে। কোর্টে মামলা করেছে জামাত, যার ফল 3 আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হেফাজতে নেওয়ার নির্দেশ এটা কোর্ট দিয়েছে। এর মানে কি দেখেন, আমি খবরটা আগে জানাই, তারপরে তাৎপর্য, এর রাজনৈতিক দিক এবং আলটিমেটলি কি রায় হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3টি আসনে কারচুপির অভিযোগ তুলে হাইকোর্টে আবেদন করেছে বাংলাদেশ জামাত ইসলামী। আসনগুলো হলো ঢাকা 6, 7 ও গাইবান্ধা 4। ঢাকা 7 আসনে নিশ্চিত জামাত প্রার্থীকে হারিয়ে দেওয়া হয়েছে, এটা আমরা জানি, জামাতের প্রার্থী জিতেছে। এখন প্রশ্ন করতে পারেন যে জামাত কি তাহলে এই শুধু 3টা আসনের জন্য মামলা করেছে? জামাত তো প্রথমে 30টা, তারপরে 32টা বলেছিল যে এই 32টা আসনে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এবং জামাত এটা ডকুমেন্টেশন করেছে। উত্তর হচ্ছে যে না, জামাত 32টা আসনেই রেজাল্ট ইঞ্জিনিয়ারিং হয়েছে বলে প্রমাণ পেয়েছে, কিন্তু সে প্রমাণগুলো একত্র করে কোর্টে মামলাযোগ্য সবগুলো করতে পারেনি। মামলাযোগ্য এভিডেন্স কালেকশন এখন চলছে, যাচাই বাছাই করে যে বিষয়ে আইনে প্রতিকার নাই বা যতটুকু কারচুপি হলে বা কারচুপির অভিযোগ তুলে তার সপক্ষে যতটুকু প্রমাণ দরকার হয় এফআইআর করতে বা কোর্টের ডিগ্রি পেতে, এগুলো নিয়ে জামাত কাজ করছে। কিন্তু এই 3টার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ পেয়েছে, যার ফলে এটা এই 3টার ক্ষেত্রে তড়িঘড়ি করে মামলা করতে পেরেছে এবং মামলার একটা প্রাথমিক রেজাল্টও জামাত পেয়েছে। গত 26 ফেব্রুয়ারি আবেদনের পর এই 3 আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট সহ সব নথি হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী ট্রাইব্যুনাল। এখন কোর্টের ওইখানে কিন্তু আর জালিয়াতি করার সুযোগ নেই। দেখেন, বাংলাদেশের বিচার ব্যবস্থা নিয়ে অনেক কথা আছে, হাইকোর্টের বিচার ব্যবস্থা নিয়েও কথা আছে, সেই ট্রাইব্যুনাল নিয়েও কথা আছে, কিন্তু তারপরও হাইকোর্টে একটা স্বচ্ছতা আছে। কিছু রাজনৈতিক মামলা বিচারক তাজির বা তার প্রয়োজন মতো এদিক ওদিক রায় দিতে পারেন অথবা উপরের নির্দেশে, কিন্তু সেখানে একটা ট্রান্সপারেন্সি আছে। দুই পক্ষের উকিলরা জোরালো যুক্তিতর্ক উপস্থাপন করেন এবং উকিলদের একেবারে অন্ধকারের মধ্যে রেখে যা ইচ্ছা তা করতে পারে না। এটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে অ্যাটলিস্ট সম্ভব নয়। তো দর্শক, সেই ক্ষেত্রে হাইকোর্ট যেহেতু এগুলো জব্দের নির্দেশ দিয়েছে, হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে, এর মানে তারা ওইখানে হাইকোর্টের তত্ত্বাবধানে ওইটা নতুনভাবে আবার গণনা হবে এবং কোথায় কি ত্রুটি বিচ্যুতি হয়েছে সেটা পর্যালোচনা হবে। এবং যদি মনে করা হয় যে না, এমন কারচুপি হয়েছে যার ফলে রেজাল্টের উপর, ফলাফলের উপর প্রভাব পড়েছে, বিজয়ীকে পরাজিত করে দেওয়া হয়েছে, তাহলে এটা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আর যদি সামান্য কারচুপির প্রমাণ পাওয়া যায় যে না, যতটুকু কারচুপি হয়েছে বা ইঞ্জিনিয়ারিং হয়েছে তাতে ফলাফল পরিবর্তন হতো না, হয়তো ভোটের পরিমাণ কম বেশি হতো কিছুটা, তাহলে হয়তো ছোট সিদ্ধান্ত আসবে। তো এই ক্ষেত্রে হাইকোর্টের সিদ্ধান্তের উপর ভরসা রাখা যায়, আশা রাখা যায়। কারণ হাইকোর্টে নির্বাচন কমিশনের মতো রাতারাতি জালিয়াতি করে একটা রায় দিয়ে দিবে গণনা করে, এটা হওয়া সম্ভব নয়। ওখানে শিশির মনিরা আছে, তাদেরকে বোকা বানানো, তাদেরকে ধোয়ার মধ্যে রাখা কিছুতেই সম্ভব নয়। অতএব এটা একটা সুখবর বটে। আর হাইকোর্টের এই হেফাজতে নেওয়ার নির্দেশ, ব্যালট পেপার থেকে শুরু করে প্রয়োজনীয় কাগজপত্র, রেজাল্ট শিট, এর মাধ্যমে প্রমাণিত হয় যে কারচুপি হয়েছে। হাইকোর্ট প্রাথমিক প্রমাণ পেয়েছে। প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, আই রিপিট, আমি একজন আইনের ছাত্র হিসেবে বলছি, প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ পাওয়া ছাড়া সমস্ত কাগজপত্র, ব্যালট পেপার, সিল, এগুলো হাইকোর্টের হেফাজতে নেওয়ার নির্দেশ দিতে পারে না। প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে ইঞ্জিনিয়ারিং এর, আই রিপিট, রেজাল্ট ইঞ্জিনিয়ারিং এর প্রাথমিক প্রমাণ হাইকোর্ট পেয়েছে বলেই এই নির্দেশ দিয়েছে। এরপরে পরবর্তী কাজের দিকে প্রসিড করবে কোর্ট। যেহেতু প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে, এতে আমরা ধারণা করতে পারি যে রেজাল্ট পরিবর্তন হতে পারে, ফলাফল পাল্টে জামাতের প্রার্থীরা বিজয় লাভ করতে পারে, সম্ভাবনা রয়েছে। ঢাকা 7, ঢাকা 6 এবং গাইবান্ধা 4 যথেষ্ট সম্ভাবনা রয়েছে। আর প্রাথমিক প্রমাণ যেহেতু পাওয়া গেছে, বাকি প্রমাণ পাওয়া যায় বলে আমরা আশা করি। এর আগে 19 ফেব্রুয়ারি গণপ্রতিনিধি অধ্যাদেশের 49 ধারা অনুযায়ী নির্বাচনী অনিয়মের বিরুদ্ধে নির্বাচনী আবেদনপত্র শুনানির জন্য হাইকোর্ট নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়। এরপর একই দিনে সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের উপর শুনানি গ্রহণ করবেন। দেখেন, এখানে বিচারক বিএনপি পন্থী আর যে পন্থী হোক, হাইকোর্টে উল্টাপাল্টা করার সুযোগ খুব কম। বিশেষ করে এই ধরনের কেসে একদম ট্রান্সপারেন্সি থাকতে হয়, গণনাটা ওপেন ক্যামেরার সামনে, সবার সামনে হতে হবে। এখানে আর 2 নম্বরই করার কোনো সুযোগ থাকবে না। গত 12 ফেব্রুয়ারি সকাল যে নির্বাচন হয়েছে, সেখানে এগুলোতে জামাত, এছাড়া জামাতের এই শেরপুরের যে আসনটা স্থগিত হয়েছিল, নতুনভাবে শিডিউল ডিক্লেয়ার করা হয়েছে, সেখানেও জামাত প্রার্থী জিততে পারেন। কিন্তু বগুড়ার যে আসনে তারেক রহমান ছেড়ে দিয়েছেন, সেখানে বিএনপি জয়ের সম্ভাবনা বেশি। শেরপুরেরটা জামাত জিততে পারে। এমনিতেই নির্বাচনের পর জামাতের জনপ্রিয়তা আরো বেড়েছে। সুষ্ঠু এবং নির্বাচনে অনিয়ম বা কারচুপির বিরুদ্ধেও জামাত আগের চাইতে সোচ্চার হয়েছে। তো দর্শক, এই যে হাইকোর্ট প্রাথমিক কারচুপির প্রমাণ পাওয়া পেয়েছে, এটার একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে। জামাত যে ন্যারেটিভ এস্টাবলিশ করতে চায় যে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করে ফলাফল পাল্টে দেওয়া হয়েছে, তো এই ন্যারেটিভের সপক্ষে জামাত একটা বড় দলিল পেল। দর্শক, আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার
সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল নাসির ইসলামিক মিডিয়া সেন্টার যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।